নীল চাষের কথা ইতিহাসের বইয়ের পাতায় আমরা সবাই পড়েছি। নীল চাষের কথা বললেই উঠে আসে ইংরেজদের অত্যাচারের কথা, ভারতের চাষিদের ওপর নীলকরদের অন্যায় অবিচার। মালদা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রয়েছে এই নীলকুঠি। বামনগোলা ব্লকে মদনাবতীর অঞ্চলে ছিল নীলকুঠি। এই নীলকুঠির সে সময় দায়িত্বে ছিলেন উইলিয়াম কেরির। সময়ে ইতিহাস বলে সম্পূর্ণ অন্য কথা। তিনি বাংলাকে নাকি ভালোবেসেছিলেন মন থেকে। সেই সময় মদনাবতীর নীলকুঠির এলাকার মানুষের স্বার্থে নিজের উদ্যোগে শুধু ভাষা নয়, শিক্ষা স্বাস্থ্যের উন্নতির দিকে এগিয়ে এসেছিলেন তিনি। উইলিয়াম কেরির কুসংস্কার দূর করতে সমস্ত রকম চেষ্টা চালিয়েছিলেন সমাজ থেকে। ইংরেজদের আমলে এই উইলিয়াম কেরি সাহেব মদনাবতীর ওই নীলকুঠি এলাকার মানুষকে নতুন করে বাঁচার সাহস জাগিয়েছিলেন তিনি। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং প্রজন্ম। তাই উইলিয়াম কেরি স্মৃতিবিজড়িত এই নীলকুঠি আজ ধ্বংসের মুখে পৌঁছে গেলেও হেলদোল নেই কারোরই। সম্প্রতি অভিযোগ উঠেছিল যে নীলকুঠি ভগ্নাবশেষে মানুষের স্বেচ্ছাচারিতার ছবি স্পষ্ট। ইতিহাসপ্রেমী সহ বহু মানুষের অভিযোগ, কেরি সাহেবের স্মৃতিবিজড়িত নীলকুঠিটিকে যখন খোঁজা হচ্ছে তখন নীলকুঠির ভগ্নাবশেষের গায়ে গোবরের ঘুঁটে দিচ্ছেন কিছু মানুষ। বরং এর ফলে ইতিহাসের গন্ধ মাখা নীলকুঠির ভগ্নাবশেষের পাঁজরের ইটগুলিও নষ্ট হওয়ার পথে। অনেক ক্যামেরার সামনে আসতে না চাইলেও অভিযোগ করে বলেন, এর জন্য যেমন দায়ী কিছু স্থানীয় বাসিন্দারা, অন্যদিকে তেমনই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সম্ভবত উইলিয়াম কেরির নীলকুঠির ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন মালদার বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের নীলকুঠিতে। প্রথম আসেন ১৭৮৪ সালের ১৫ই জুন। ইংরেজদের আমলে সেই জায়গার পরিস্থিতি খুব খারাপ থাকায় প্রথম উইলিয়াম কেরির ম্যানেজার হয়ে আসার পরে তিনি চেয়েছিলেন এলাকার গরিব মানুষের স্বার্থে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ব্যবস্থার উন্নতির জন্য আধুনিক যন্ত্রপাতি সহ উন্নত বীজ আনানোর ব্যবস্থা করেন নিজের উদ্যোগেই। তা আজও স্মরণীয় হয়ে আছে সকলের মনে। শুধু তাই নয়, বাংলা ভাষায় গ্রন্থ ছাপানোর সুবিধার জন্য ১৭৯৮ সালে তিনি ৪০ পাউন্ড দিয়ে একটি কাঠের মুদ্রণ যন্ত্র কিনে বসান বামনগোলা ব্লকের নীলকুঠিতে। তবে ১৭৯৬ সালে ১১ই অক্টোবর সংক্রমণ ঘটিত রোগে মৃত্যু হয় উইলিয়াম কেরির ৫ বছরের পুত্র পিটারের। সেই নীলকুঠি গ্রামে মেঘ ডুমরাগ দিঘির ধারে উইলিয়াম কেরির তার প্রিয় পুত্রকে সমাধিস্থ করেছিলেন। আজও সেটা দিঘির ধারে রয়েছে সেই সমাধি। এই নীলকুঠির ভগ্নাবশেষে সংস্কার করে তার স্মৃতি ধরে রাখার জন্য ইতিহাসপ্রেমী অনেকেই বলেন। নীলকুঠির কাছে রয়েছিল সুড়ঙ্গ, আজ সেটা বন্ধ হয়ে গিয়েছে। মুখ খনন করে ইতিহাসকে জাগিয়ে তোলারও কথা বলেন অনেকেই। অনেকে একটিকে পর্যটন কেন্দ্র করার কথাও বলেন। কিন্তু ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য প্রশাসনিক উদাসীনতার রয়েছে বলে অভিযোগ। উইলিয়াম কেরি সাহেবের স্মৃতি মদনাবতীর এলাকায় ভূমিকা অন্যতম। নীলকুঠির একমাত্র প্রশাসনের নজরই যে একমাত্র এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে পারে তা মনে করছেন সকলেই। বলবেন। এই বিষয় হচ্ছে এখানে সরকার মানে একটা দায়িত্ব নিই। দায়িত্ব হচ্ছে তোমার নীলকুঠি আমাদের এখানে ইতিহাস একটা জায়গা, হ্যাঁ, একটা ভালো জায়গা। ভারত দূর দূর থেকে লোক আসে দেখে, হ্যাঁ, ভালো মনে করে। আমরাও দেখছি, আমরাও পড়ছি, কেননা ইতিহাস জায়গা কিন্তু এভাবে পড়ে আছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। হ্যাঁ, এখানে গরিব দুঃখী লোক আছে অবশ্যই, যে পায়খানা টায়খানা করে অনেক নোংরা পড়ে থাকে। এটা যখন না থাকে, লোক আসে দেখে, একটা মন ভালো লাগে। হ্যাঁ, সবাইকে এটাই। আর
এই যে রাস্তাঘাট আমাদের এখান থেকে শালমা থেকে যে মেন রোড থাকে এখানে 1.5-2 কিলোমিটার, এই রাস্তাটা ভালো পাকা করা থাকে এই অবধি, তাহলে এখানে আমাদের সাব সেন্টার আছে, হ্যাঁ, এতে গর্ভবতী মায়ের এখানে ভালো চিকিৎসা হয়, হ্যাঁ, কিন্তু সেই যাওয়া রাস্তাগুলো খুব সমস্যা হচ্ছে, এগুলো হলে খুব ভালো হয়, এটাই আমরা চাই, হ্যাঁ, সরকারের কাছে। এটা মনে করো এই ইতিহাস জায়গা অলিমকেরির, হ্যাঁ, অলিমকেরি সাহেব আমরা সেটাই জানি, অলিমকেরি সাহেব, হ্যাঁ, এই যে মনে করো ঘর দুয়ার সব ভাঙে যাচ্ছে, কেননা এটা যদি একটু নিরাপদ করা হয়, কেননা একটা বাউন্ডারি হিসাবে এরকম যদি একটা পদ্ধতি নেওয়া যায় সরকার থেকে, তা বিভিন্ন বাইরের দেশ থেকে লোক আসে দেখে, এইটুকুই যদি করা হলে খুব ভালো হতো, এইটুকুই, এই জায়গাটা একটু উন্নতি হতো, হ্যাঁ, জায়গাটা খুব ভালো হতো, এটাই সবাই ভালো বলবে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিমল হাঁসদা, বাড়ি? এখানেই বাড়ি, এই পাশেই বাড়ি আমার। ডুয়ার্স পাবলিক সবাই মিলে দেখুন এবং দেখান এবং প্রচার প্রসার করুন। ডুয়ার্স পাবলিক মানুষের যে বার্তার, সেই বার্তাটা গ্রাম থেকে গ্রামান্তরে পাড়ায় প্রত্যেকটা পরিবারের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা অভিযান শুরু করেছি। সেই জন্য আপনাদেরকে আবেদন, সবাই ডুয়ার্স পাবলিক নিউজটা দেখুন এবং সবাইকে শেয়ার করুন। নমস্কার। ছাদের ওপর অত্যাধুনিক উপায়ে বাহারি অর্কিড চাষ করে নজির গড়লেন শিলিগুড়ির বাসিন্দা অর্ধেন্দু দে। বেসরকারি বীমা সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী অর্ধেন্দু দে ফুলকে ভালোবেসে হায়দারপাড়ার তার নিজ বাসভবনের ছাদে বিভিন্ন প্রজাতির ফুল ও ফল ফুটিয়েছেন। অর্ধেন্দু বাবুর সঙ্গে কথা বলে একটি বিষয় উঠে আসে যে অর্ধেন্দু দে ছোট থেকে ফুল গাছের ওপর তার টান। তিনি কর্মজীবন থেকে অবসর হবার পর পুরো সময় তিনি গাছ পরিচর্যার ওপরে জোর দেন। এখন বর্তমানে তার ছাদে বাহারি ফুলের পাশাপাশি আম, মৌসম্বি, ড্রাগন ফ্রুট ফুটিয়েছেন। এই সবের থেকে একটু আলাদা এই আবহাওয়াতে বিভিন্ন ধরনের অর্কিড চাষ করে সফল হয়েছেন তিনি। অর্ধেন্দু দে সংবাদপত্রকে জানান, তিনি অনলাইনের মাধ্যমে চারাগাছ এনে অনেক কষ্টের ফল তিনি পেয়েছেন। শিলিগুড়ির আবহাওয়ার জন্য ছাদের ওপর পাতলা প্লাস্টিকের চাল লাগিয়ে কৃত্রিম উপায়ে ঠান্ডা রাখার ব্যবস্থা করেছেন। তিনি আরও জানান, এই আবহাওয়াতে অর্কিড ফোটানো একটু কষ্ট।
সেই জন্য আমি এখানে অ্যাগ্রোনেট একটা জিনিস আছে, তারপরে প্লাস্টিক দিয়েছি জলটা যাতে না আসে। এবং তারপরে দেখুন আপনি এই যে পটগুলো সব হ্যাঙ্গিং অবস্থায় আছে এখানকার, তার নিচে এইভাবে রাখা আছে যে আমি পটে যে জলটা দিই সেই এক্সেস জলটা বেরিয়ে গিয়ে ওখানে একটা কিছু কিছু জল জমে এবং একটা ঠান্ডা পরিবেশ তৈরি করে। তারপর হচ্ছে এই টবগুলোও কিন্তু বিশেষত্ব আছে। দেখুন আপনারা এই টবগুলো সাধারণত অন্যান্য টবের হয় নিচের দিকে একটা ফুটো থাকে এবং সাইডে অনেক সময় 2-3টা ফোঁটা থাকে, কিন্তু এই টবগুলো নিচে যেরকম ফুটো আছে এবং সাইডেও এরকম লম্বা লম্বা করে কাটা আছে, যাতে এই দিক দিয়ে এক্সিস জল এবং হাওয়া ঢুকতে পারে। মেনলি এই অর্কিডগুলো হাওয়ার থেকেও জলীয় বাষ্প থেকেও, যে হাওয়াতে জলীয় বাষ্প আছে সেখান থেকেও কিছুটা ওরা জল টেনে নেয়, যার জন্য এই ব্যবস্থা। আচ্ছা, এটাকে বিক্রি করার বা কোনো রকম কিছুর চেষ্টা করেছেন নাকি না। আপনার নিজের নিতান্ত শখই? আমার এটা টোটালি মানে একদম পার্সোনাল, এটা কখনোই আমি কাউকে বিক্রি করতে আচ্ছা, চাই না। অনেকেই আছেন যাদের অফুরন্ত জায়গা পড়ে আছে, আপনার বাড়ির আশেপাশে অনেকেই দেখতে পাচ্ছি ফ্ল্যাট আছে বা নিজস্ব বাড়ি আছে, তাদেরকে কোনো সময় অনুপ্রাণিত করেছেন? আমি যখন সুযোগ পাই আমি তাদের বলি যে আসুন, দেখুন, আপনারা করুন, আমার যতটা সহযোগিতার দরকার, আমার এই দীর্ঘ অভিজ্ঞতা যতটুকু সঞ্চয় করেছি আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন কি হয়, লোকের শিলিগুড়িতে মেনলি ফ্ল্যাট কালচারটা হয়ে গেছে বেশি, যার জন্য বেলকনিতে যেগুলো ফুল রাখা যায় সেগুলোই এখন বেশি বেশি করছে। এবং আমার মতো যাদের ফ্ল্যাট ট্যাট আছে বা বাড়ি টাড়ি আছে তারা হয়তো কিছু কিছু করছেন, আছে শিলিগুড়িতে অনেকেই করেন, অনেকে ভালো গোলাপ করেন, অনেকে ভালো সিজন ফ্লাওয়ার করেন, অনেকে আরও বিভিন্ন সবজিও করেন, অনেকে ভালো ভালো ছাদে, এরকম লোক আছে। কিন্তু আমি মেনলি অর্কিডটা বেছে নিয়েছি এবং কিছু আনকমন ফুল যেগুলো সাধারণত সবাই করে না। কি যেমন ধরুন অর্কিড, এটা হচ্ছে রেক্স বিগোনিয়া, এখানে একটা আছে আফ্রিকান ভায়োলেট। আফ্রিকান ভায়োলেটে যেটা পাহাড়ের ঠান্ডাতেই হয়, 2-3টা ভ্যারাইটি, কিন্তু আমার কাছে কিছু ভ্যারাইটি আছে যেগুলোকে বলে ইউক্রেন ভ্যারাইটি, অর্থাৎ রাশিয়া ইউক্রেনে যে অত্যাধিক ঠান্ডা সেইখানে ফুলগুলো আমি এখানে একটা কৃত্রিম সেরকম একটা ঠান্ডার ব্যবস্থা করে আমি ফুলগুলো ফুটিয়েছি। এবং এগুলো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমার এখানে এত সুন্দর ফুটেছিল যে আমি ভাবতে পারিনি। যেমন ফুল যেগুলো সাধারণত সবাই করে না, কি যেমন ধরুন অর্কিড, এটা হচ্ছে রেক্স বিগোনিয়া, এখানে একটা আছে আফ্রিকান ভায়োলেট। আফ্রিকান ভায়োলেটে যেটা পাহাড়ের ঠান্ডাতেই হয়, 2-3টা ভ্যারাইটি, কিন্তু আমার কাছে কিছু ভ্যারাইটি আছে যেগুলোকে বলে ইউক্রেন ভ্যারাইটি, অর্থাৎ রাশিয়া ইউক্রেনে যে অত্যাধিক ঠান্ডা সেইখানে ফুলগুলো আমি এখানে একটা কৃত্রিম সেরকম একটা ঠান্ডার ব্যবস্থা করে আমি ফুলগুলো ফুটিয়েছি। এবং এগুলো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমার এখানে এত সুন্দর ফুটেছিল যে আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর আফ্রিকান ভায়োলেট আমি এখানে ফোটাতে পারবো। মেনলি আসামের এক ভদ্রলোক, সে তার ফেসবুক দেখে আমি প্রথম এইটা করার চেষ্টা করি। এখন আপনার মানে এখন কালেকশনে অর্কিডের প্রজাতি কতগুলো রয়েছে, আফ্রিকান ভায়োলেটের কতগুলো রয়েছে, বাদ বাকি কি রয়েছে? আমার এখানে অর্কিডের প্রজাতি ধরুন 6-7টা ভ্যারাইটি আছে, যেমন ফিলোনপসি, ড্যান্ডেবিয়াম, নোভেলি, ক্যাটেলিয়া, তারপর ভ্যান্ডা, এই ধরনের কিছু ভ্যারাইটি আছে। আর আছে আমার কাছে যেটা বললাম আফ্রিকান ভায়োলেট, তারপর আছে রেক্স ব্রিগোনিয়া, তারপরে অ্যান্থোরিয়াম, তারপর আপনার আছে অ্যাগ্লোনিমা, অর্কিড, আর অর্কিড তো বললামই, ক্যাকটাস, সাকুল্যান্ডস, অ্যাডিনিয়াম, আমার কাছে অনেক ভ্যারাইটি আছে। এবং কালেকশন করতে, তার মানে আপনি ভারতের বাজারে সেটাকে সেভাবে পাননি? আমি এই কালেকশন করতে করতে বহুদূর অবধি গেছি। কলকাতা মুচিসা বলে একটা জায়গা আছে যেখানে বিরাট এলাহি কাণ্ড, ওখান থেকেও কালেকশন করেছি। পাহাড় থেকে কিছু কালেকশন করছি, যেগুলো ক্যাকটাস, সাকুল্যান্ডস, সেগুলো আমি পাহাড় থেকে কালেকশন করেছি। এইভাবে মানে আগামী লক্ষ্য কী আছে? আগামী কিছু লক্ষ্য নেই, এখন হচ্ছে আমার বয়স 70+, কাজে এটাকে আমি ধরে রাখতে চেষ্টা করছি আর কি, যাতে এর থেকে বেশি, তবুও নেশা। এর মধ্যে আমি আর অনলাইনে আবার কিছু গাছ আনার কথা অর্ডার দেওয়া হয়ে গেছে, আসবে, পারি না নিজেকে চেক করে রাখতে। যদিও ওই গাছগুলো আসবে সেগুলোর আমি আদৌ ফুল দেখে যেতে পারবো কি না সেটা কোনো মানুষের বিশ্বাস নেই, তবুও আর কি ধরেন কবে ফুল ফুটবে সেটা জানি না, এইভাবেই আছি আর কি। পাবলিক সবাই মিলে দেখুন এবং দেখান এবং প্রচার প্রসার করুন। ডুয়ার্স পাবলিক মানুষের যে বার্তার, সেই বার্তাটা গ্রাম থেকে গ্রামান্তরে পাড়ায় প্রত্যেকটা পরিবারের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা অভিযান শুরু করেছে। সেই জন্য আপনাদেরকে আবেদন,
সবাই ডুয়ার্স পাবলিক নিউজটা দেখুন এবং সবাইকে শেয়ার করুন। নমস্কার। প্রতিভা একটি ঈশ্বর প্রদত্ত দান, কিন্তু সেই প্রতিভাকে সঠিক দিশা দেখাতে গেলে প্রয়োজন একটি সঠিক মঞ্চে। তাই উত্তরবঙ্গের সঙ্গীত শিল্পীদের জন্য ডুয়ার্স পাবলিক টিভি নিয়ে এসেছে উত্তরের সুরের আকাশ। অংশগ্রহণের জন্য সরাসরি যোগাযোগ করুন 7407409174 এই নম্বরে। দুরন্ত ছানা নতুন রূপে নতুন সাজে খুব শীঘ্রই আসছি। এই অনুষ্ঠানে শুধুমাত্র কচিকাচারা অংশগ্রহণ করতে পারবে। যোগাযোগ করুন 7407409174 এই নম্বরে।